সরকারি ওয়েলফেয়ার ফান্ড বা ভর্তুকির টাকা কিভাবে কোনো রকম বাধা ছাড়াই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় তা বোঝা কিন্তু এখন অত্যন্ত জরুরি। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির এই পুরো প্রক্রিয়াটিতে আধার লিঙ্কিং এবং এনপিসিআই সিডিংয়ের মধ্যে যে একটা বড় পার্থক্য রয়েছে তা আজ বিশ্লেষণ করা হবে। আজকের আলোচনার বিষয়বস্তুগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ডিবিটি পরিচিতি, লিঙ্কিং বনাম শেডিং, আধার ও ব্যাংক লিঙ্ক, এনপিসিআই শেডিং, স্ট্যাটাস ও সমস্যা এবং পরিশেষে নিরাপত্তা ও ভ্রান্ত ধারণা। এই সুশৃঙ্খল ধাপগুলো মেনে চললে কোনোরকম বিলম্ব ছাড়াই প্রাপ্য আর্থিক সহায়তা একেবারে নিশ্চিত করা সম্ভব। ১. ডিবিটি পরিচিতি, মধ্যস্বত্বভোগী দূরীকরণ। ভারতের মতো বিশাল একটি দেশে কোটি কোটি মানুষের কাছে সরকারি ভর্তুকি পৌঁছে দেওয়াটা মোটেও সহজ কাজ নয়, তাই না? একসময় এই ব্যবস্থায় অনেক দালাল বা মিডলম্যান ছিল, কিন্তু এখন প্রযুক্তির সাহায্যে এই পুরো সমস্যার সমাধান করে ফেলা হয়েছে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সংক্ষেপে ডিবিটি হল সরকারের এমন একটা চমৎকার মেকানিজম যার মাধ্যমে ভর্তুকি এবং ওয়েলফেয়ার ফান্ডের অর্থ কোনোরকম মধ্যস্থতাকারীদের ছাড়াই সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। পিএম কিষাণ, এলপিজি ভর্তুকি থেকে শুরু করে স্কলারশিপের মতো ৩১৭টিরও বেশি স্কিম এর আওতাভুক্ত। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল শুধু এই একটা সিস্টেমের কারণে ভারতের জিডিপির প্রায় ১.১৪% অর্থ সাশ্রয় হচ্ছে। ভাবা যায়? ২. লিঙ্কিং বনাম সিলজিং, মূল পার্থক্যসমূহ। এবার এমন একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে যা নিয়ে জনমনে সবচেয়ে বেশি বিভ্রান্তি বা কনফিউশন থাকে। অনেকেই মনে করেন শুধু আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে দিলেই সরকারি টাকা চলে আসবে, কিন্তু বাস্তবতা আসলে একটু ভিন্ন। আধার লিঙ্কিং এবং এনপিসিআই সিডিংয়ের মধ্যে একেবারে স্পষ্ট একটা পার্থক্য রয়েছে। আধার লিঙ্কিং মূলত কেওয়াইসি এর জন্য একটা অফিসিয়াল আইডেন্টিটি বা পরিচয় স্থাপন করে। এটা একই সাথে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল নম্বরের সাথে যুক্ত করা যায়। অন্যদিকে এনপিসিআই সিডিং হল একটা সুনির্দিষ্ট ফিনান্সিয়াল রাউটিং ইনস্ট্রাকশন। এটা সরকারকে একেবারে পরিষ্কারভাবে বলে দেয় যে ফান্ডের টাকা ঠিক কোন একটি মাত্র অ্যাকাউন্টে পাঠাতে হবে। সোজা কথায়, লিঙ্কিং হল পরিচয় প্রমাণ করা আর সিডিং হল টাকার সঠিক গন্তব্য ঠিক করা। ৩. আধার ও ব্যাংক লিঙ্ক, পরিচয় স্থাপন। এই মূল পার্থক্যটি বোঝার পর এবার ধাপে ধাপে দেখে নেওয়া যাক ঠিক কিভাবে পছন্দের আর্থিক প্রতিষ্ঠানের সাথে এই পরিচয় বা আইডেন্টিটি স্থাপন করতে হয়। অনলাইনে আধার লিঙ্কিং করার প্রসেসটা বেশ সহজ। প্রথমে ব্যাংকের ইন্টারনেট পোর্টালে লগ করতে হবে। এরপর আধার সিডিং বা আপডেট কেওয়াইসি অপশনটি খুঁজে বের করে সেখানে 12 ডিজিটের আধার নম্বরটি দিতে হবে। তবে হ্যাঁ, নিরাপত্তার স্বার্থে যে ওটিপি আসবে সেটি পাওয়ার জন্য আধারের সাথে একটা সচল মোবাইল নম্বর রেজিস্টার করা থাকা কিন্তু একেবারেই বাধ্যতামূলক। আর অফলাইন পদ্ধতির ক্ষেত্রে সরাসরি ব্যাংকের শাখায় গিয়ে একটা আধার লিঙ্কিং ফর্ম পূরণ করতে হয়। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ব্যাংকে বুঝি আসল আধার কার্ড জমা দিয়ে দিতে হয়। এটা সম্পূর্ণ ভুল। সাধারণত আধার কার্ডের একটা সেলফ অ্যাটেস্টেড বা স্বস্বাক্ষরিত ফটোকপি এবং ব্যাংক পাসবুক দেখালেই ভেরিফিকেশনের কাজ খুব সহজেই সম্পন্ন হয়ে যায়। এনপিসিআই সিডিং, তহবিলের রাউটিং। আধার লিঙ্কিং তো হয়ে গেল, এবার ফোকাস করা যাক সরকারি টাকা সঠিক ঠিকানায় পৌঁছানোর প্রক্রিয়ার দিকে। এটাই কিন্তু সেই আসল ধাপ যা মিস করলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম সবাইকে মনে রাখতে হবে। যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কেবল একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্টই এনপিসিআই সিস্টেমে সক্রিয়ভাবে সিড করা থাকতে পারে। যদি নতুন কোনো অ্যাকাউন্টে ডিবিটি পাওয়ার জন্য সিড করা হয়, তবে আগের অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে। এই করা নিয়মটাই মূলত ফান্ড ট্রান্সফার ব্যবস্থাকে অত্যন্ত সুশৃঙ্খল আর নিরাপদ রাখে। এই সিডিং সম্পন্ন করার জন্য যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা গ্রহণ করতে ইচ্ছুক ঠিক সেই শাখায় গিয়ে একটি নির্দিষ্ট ম্যান্ডেট এবং কনসেন্ট বা সম্মতি ফর্ম জমা দিতে হবে। এরপর ব্যাংক কর্তৃপক্ষ নিজে থেকেই অ্যাকাউন্টটিকে এনপিসিআই ম্যাপের সাথে যুক্ত করে দেবে, আর এর ফলেই আধার পেমেন্ট ব্রিজ সিস্টেমটি পুরোপুরি সক্রিয় হয়ে যায়। ৫. স্ট্যাটাস ও সমস্যা সেটআপ যাচাইকরণ। এই যে পুরো সেটআপটি করা হলো সেটা সফলভাবে কাজ করছে কিনা তা কিন্তু খুব সহজেই ঘরে বসে যাচাই করা সম্ভব। দিনে বা রাতে যে কোনো সময় অনলাইনে স্ট্যাটাস চেক করা যায়। অফিসিয়াল ইউআইডিএআই ওয়েবসাইট বা মাই আধার পোর্টালে গিয়ে আধার নম্বর আর ক্যাপচা দিলে সাথে সাথে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপি সাবমিট করলেই স্ক্রিনে দেখা যাবে বর্তমানে ঠিক কোন ব্যাংক অ্যাকাউন্টটি এনপিসিআই ম্যাপারের সাথে যুক্ত আছে। একদম সিম্পল। কাজ করতে গেলে কিছু সাধারণ সমস্যা হতেই পারে, তাই এর সমাধানগুলো জানা থাকা ভালো।
যেমন যদি লিঙ্কিং রিজেক্ট বা বাতিল হয়ে যায় তবে বুঝতে হবে আধার এবং ব্যাংকের নথিতে নাম বা জন্ম তারিখে কোনো অমিল রয়েছে। মনে রাখতে হবে ডেমোগ্রাফিক তথ্যে 100% মিল থাকাটা একেবারে বাধ্যতামূলক। আবার যদি টাকা না আসে তবে বুঝতে হবে হয়তো পুরনো কোনো অ্যাকাউন্টে সিডিং হয়ে বসে আছে। আর যদি অ্যাকাউন্ট ডরম্যান্ট বা নিষ্ক্রিয় থাকে তাহলে চিন্তার কিছু নেই, ছোট একটা ট্রানজ্যাকশন করেই তা পুনরায় সচল করে নেওয়া যায়। 6. নিরাপত্তা ও ভ্রান্ত ধারণা, সিস্টেমের সুরক্ষা। এবার এমন একটা অংশে প্রবেশ করা হচ্ছে যা নিয়ে অনেকের মনেই নানারকম দ্বিধা বা কনফিউশন কাজ করে। নিরাপত্তা এবং আধার সংক্রান্ত বেশ কিছু প্রচলিত ভুল ধারণা। UIDAI এর একটা সরাসরি বিবৃতি বা অ্যাডভাইজারি রয়েছে। তারা বলছে অন্যান্য দরকারি নথির মতোই পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড নির্দ্বিধায় ব্যবহার করা উচিত, ঠিক যেমনটা আমরা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, প্যান কার্ড বা ডেবিট কার্ডের ক্ষেত্রে করে থাকি। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আধারের তথ্য কোনোভাবেই সোশ্যাল মিডিয়া বা পাবলিক ফোরামে উন্মুক্ত করা উচিত নয়। শুধু অফিসিয়াল কাজে এর ব্যবহার পুরোপুরি নিরাপদ। সিস্টেমের ভেতরে নিরাপত্তা ব্যবস্থাগুলো কিন্তু অত্যন্ত সুদৃঢ়। অনলাইন লেনদেনের জন্যে ওটিপি ভেরিফিকেশন, আধার অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক লক এবং আনলকের সুবিধা সবই আছে। এমনকি প্রথম 8টি সংখ্যা লুকিয়ে মাস্কড আধার ব্যবহারেরও চমৎকার সুযোগ রয়েছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল UIDAI কখনোই কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেটা সেন্ট্রালি সংরক্ষণ করে না। আর শুধু আধার নম্বর জানলেই কেউ ব্যাংক থেকে টাকা তুলে নেবে, এটা একেবারে অসম্ভব ব্যাপার। পরিশেষে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, প্রয়োজনীয় আর্থিক অবকাঠামো কি পুরোপুরি সেটআপ করা হয়েছে, নাকি শুধুমাত্র একটা ছোট ধাপ বাদ পড়ার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি অনুদানগুলো সিস্টেমের মধ্যেই কোথাও হারিয়ে যাচ্ছে? তাই আর দেরি না করে আজই NPCI ম্যাপিং স্ট্যাটাসটি একবার চেক করে নেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।